নমস্কার বন্ধুরা। কর্মসূত্রে বাইরে থাকা কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলা এই ইউটিউব চ্যানেল প্রবাসী গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা আমাদের পছন্দসই কিছু উপন্যাস, গল্প, নাটক ও কবিতা পাঠ করব পর্যায়ক্রমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রথম নিবেদন অমর ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি সেই সময়। আজ প্রথম পর্ব। শিশুটির জন্ম মাত্র 7 মাস 10 দিন গর্ভবাসের পর। মাতৃজঠরেই তার চাঞ্চল্য প্রকাশ পেয়েছিল। সেই অন্ধকার জলধিতে সে বেশি দিন থাকতে চায়নি। বাবু রামকমল সিংহ তখন উড়িষ্যায় মহাল পরিদর্শন করতে গিয়েছিলেন। প্রাক সন্ধেবেলা তিনি মহানদীর বুকে বজরার ওপর বসে সূর্যাস্তের শোভা দেখছেন। এমন সময় একটা ছোট ছিপ নৌকো তীর বেগে ছুটে এলো বজরার দিকে। সেটা থেকে লাফিয়ে নামল তাঁর গোমস্তা দিবাকর। অকস্মাৎ দিবাকরকে দেখেই রামকমলের হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল। নদী বক্ষে পবিত্র নির্মল বাতাসের মধ্যে দিবাকর দুঃসংবাদের গন্ধ নিয়ে এসেছে। রামকমল ধরেই নিলেন বিম্ববতী আর নেই। দিবাকরেরও সেই রকম ধারণা। গৃহকর্ত্রীকে সে সংজ্ঞাহীন মুমূর্ষ দেখে এসেছে। প্রভুকে সে ঠিক মতন সান্ত্বনা দিতে পারল না। শুধু বলল, হুজুর, আজই ফেরার গতিক করতে হবে। উকিলবাবু আমাকে পাঠালেন। রামকমলের চক্ষু থেকে অবিরল অশ্রুবর্ষণ হতে লাগল। বিম্ববতী তাঁর সংসারের সৌভাগ্য লক্ষ্মী। বজরার ছাদ থেকে নিচের প্রকোষ্ঠে নেমে এসে রামকমল কমলাসুন্দরীকে বললেন, আজ হতে আমি নিঃস্ব হলেম। পৃথিবীর কোনো দ্রব্যেই আমার আর সুখ হবে না। কমলাসুন্দরী রামকমলকে শয্যায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বিম্ববতীর স্মরণে সেও চোখের জল ফেলল কয়েক ফোঁটা। গঙ্গার ঘাটে দূর থেকে সে বিম্ববতীকে দেখেছে 2-1 বার। সাক্ষাৎ জগজ্জননী দুর্গার মতন রূপ। কমলাসুন্দরী তাঁর দাসী হবারও যোগ্য নয়। অমন রূপবতী স্ত্রী থাকতেও রামকমল কেন অপর নারীদের কাছে যান বা 2-3 বছর অন্তর অন্তর রক্ষিতা বদল করেন, তা বোঝা ভার। কমলাসুন্দরীর গায়ের রং মসৃণ কোষ্ঠী পাথরের মতন। নিজের স্ত্রীর দুধে আলতা মেশানো গাত্রবর্ণ বলেই বোধহয় রামকমল শুধু কৃষ্ণাঙ্গী মেয়েদের মধ্য থেকেই উপপত্নী নির্বাচন করেন। পুরুষ মানুষ এমনই অদ্ভুত হয়। রৌপ্য পাত্রে খানিকটা ব্র্যান্ডি ঢেলে এনে কমলাসুন্দরী বলল, এটুকু পান করে নিন, নইলে আরো দুর্বল হয়ে পড়বেন। রামকমল বাঁ হাত দিয়ে সেই পাত্র ঠেলে দিয়ে বললেন, আমার আর কিছুতে রুচি নেই। আমাকে জ্বালাতন করিসনি কমল, তুই আমার সম্মুখ থেকে এখন সরে যা। কমলাসুন্দরী ক্ষুদ্র গবাক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে চুল এলো করে দিল। বাইরে নদীর জলে লকলক করছে অস্ত সূর্যের লাল শিখা। সেদিকে তাকিয়ে ভাবল, এবার বুঝি এ বাবুর কাছ থেকে পাট উঠল। আবার নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। রামকমল কোমল শয্যায় শুয়ে প্রবল হুতাশের সঙ্গে আহ আহ শব্দ করতে লাগলেন। ততক্ষণে বজরা চলতে শুরু করেছে। 3 দিন পর কলকাতার জোড়াসাঁকো পল্লীতে তাঁর অট্টালিকার সদর দেউড়িতে পা দিয়েই রামকমল শুনলেন নতুন শিশুর কান্না। তিনি ভুরু উত্তোলন করে তাকালেন দিবাকরের দিকে। দিবাকরও বিমূঢ়। বিম্ববতীর রোগ যন্ত্রণা যে আসলে প্রসব বেদনা, তা সেও জানত না। তাছাড়া 7 মাস গর্ভের সন্তান জন্মের কথা কেই বা কখন শুনেছে। 8 মাস পুরলেও না হয় কথা ছিল। রামকমলের বয়স এখন 47। 15 বছর আগে তিনি বিম্ববতীকে বিবাহ করেছিলেন। তাঁর তৃতীয় বিবাহ। এর আগে
তার দুই স্ত্রী মারা গেছে নিতান্ত বালিকা বয়সে। প্রথমা স্ত্রী লক্ষ্মীমণিকে রামকমলের একটু একটু মনে আছে, কিন্তু দ্বিতীয়া স্ত্রী হেমবালার মুখখানিও তার মনে পড়ে না। বিম্ববতী নতুন বধূ হয়ে এ বাড়িতে আসেন 9 বছর বয়সে। তখন এ বাড়ির চেহারা অবশ্য অন্যরকম ছিল। বিম্ববতী আসার পর এই সিংহ পরিবারের শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। রামকমল যে ব্যবসায় হাত দেন সেখানেই সোনা ফলে। বিম্ববতী এই সংসারে এত সমৃদ্ধি এনে দিলেও একটি সন্তাপ সর্বক্ষণ ছিল তার মনে। তার স্বামী অপুত্রক। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, এমনকি বিম্ববতীর অশ্রু সজল স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও রামকমল আর দ্বার পরিগ্রহ করেননি। রামকমল লাফিয়ে উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে। দোতলায় সিঁড়ির মুখে তার বাল্যবন্ধু ও আজীবন সুহৃদ বিধুশেখর দাঁড়িয়ে। কার্যোপলক্ষে রামকমল প্রবাসে গেলে বিধুশেখরই এ গৃহের রক্ষণাবেক্ষণের ভার নেন। বিধুশেখর একজন দক্ষ আইনজীবী, অতি সূক্ষ্ম তার বুদ্ধি, হৃদয়খানি সমুদ্রের মতন বিশাল। এই বন্ধুর উপর দায়িত্ব ন্যস্ত করে রামকমল নিশ্চিন্ত থাকতে পারেন সব সময়। রামকমল জিজ্ঞেস করলেন, সব শেষ? বিধুশেখর বন্ধুকে আলিঙ্গন করে বললেন, তুই এসেছিস, আর কোনো চিন্তা নাই। আগে হাত মুখ ধো, পরে সব শুনবি। রামকমল ব্যগ্রভাবে বিধুশেখরের দিকে তাকিয়ে বললেন, আগে বল, বিম্ববতীকে আর দেখতে পাবো কিনা? প্রায় আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেই দুই বন্ধু এসে দাঁড়ালেন বিম্ববতীর শয়নকক্ষের দরজার কাছে। বিরাট পালঙ্কের ওপর বিম্ববতী চোখ মুদে শুয়ে আছেন চিত হয়ে। করতল দুটি বুকের ওপর প্রণামের ভঙ্গিতে যুক্ত, মুখখানি অস্বাভাবিক পাণ্ডুর। তিনজন সাহেব ডাক্তার পালঙ্কের ডান পাশে মকমল মোড়া কৌচে নিস্তব্ধ হয়ে বসে আছে। বাঁ পাশে বসে আছেন বিখ্যাত কবিরাজ দীনদয়াল ভেষজ শাস্ত্রী। তাঁর চোখ দুটি বন্ধ, চিবুক ঝুলে পড়েছে বুকের ওপর। তিনি ঘুমন্ত কিনা বোঝা যায় না, তবে এটাই তার সুপরিচিত ভঙ্গি। একজন দক্ষিণ দেশীয় আয়ার কোলে একটি কাঁথার পুটুলি, সেই পুটুলি থেকে শব্দ আসছে কান্নার। বেশ জোর আছে গলায়। জন্মের পর যে শিশু কাঁদে তার প্রাণশক্তি সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়। বিধুশেখর ব্যবস্থার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু রামকমল পিতৃত্ব অর্জনের কোনো সুখানুভূতি বোধ করলেন না। তার মন উদ্বেল হয়ে আছে বিম্ববতীর জন্য। বিম্ববতী তার হৃদয়মণি। রামকমল ধরা গলায় আবার জিজ্ঞেস করলেন, সব শেষ? বিধুশেখর বললেন, না, এখনো প্রাণ রয়েছে। সতীলক্ষ্মী তোর অপেক্ষাতেই আছে। তোকে শেষ দেখা না দেখে সে আমাদিগের ছেড়ে যাবে না। বিচলিত পায়ে রামকমল ছুটে আসতে যাচ্ছিলেন। সাহেব ডাক্তারদের মধ্য থেকে সার্জেন্ট গর্ডন উঠে এসে তাঁর সম্মুখে দাঁড়ালেন। গম্ভীর গলায় খানিকটা ধমকের সুরে তিনি বললেন, ডোন্ট ডিস্টার্ব হার নাও প্লিজ। দেয়ার আর ইনাফ চান্সেস দ্যাট শি উইল সার্ভাইভ। রামকমল উদ্ভ্রান্তের মতন বললেন, একবার শুধু পাশে গিয়ে বসি, একবার শুধু স্পর্শ করব, কথা কইব না। বিধুশেখর সাহেবকে অনুরোধ করলেন। সার্জেন্ট গর্ডন সরে দাঁড়িয়ে তার জেব থেকে সোনার ঘড়ি বার করে দৃষ্টি নিবদ্ধ করলেন সেদিকে। রামকমল পা থেকে নাগরা জোড়া খুলে ফেলে নিঃশব্দে গিয়ে দাঁড়ালেন স্ত্রীর পাশে। তার বুক কাঁপছে। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছেন তিনি। এটাই মৃত্যুর গন্ধ কিনা তিনি ঠিক বুঝতে পারছেন না। বিম্ববতীর শয়নকক্ষে এরকম গন্ধ তিনি আগে কখনো পাননি। বিম্ববতীর ললাটে তিনি হাত রেখে আরো চমকে উঠলেন। কি ঠান্ডা! প্রতিশ্রুতি ভুলে গিয়ে তিনি ধরা গলায় বলতে লাগলেন, বিম্ব, বিম্ব, একবার চোখ তুলে চাও, দেখো আমি এসেছি। বিম্ববতীর কানে সে ডাক পৌঁছল না। শরীরে কোনো স্পন্দন দেখা দিল না। সার্জেন্ট গর্ডন প্লিজ প্লিজ বলতে লাগলেন। কবিরাজ মশাই চোখ খুলে বললেন, সিঙ্গি মশাই, ভগবানকে ডাকুন, বৌমাকে এখন ডাকবেন না। ভগবানের দয়া হলে সব ঠিক হয়ে যাবে। নিজেকে সামলে নিয়ে রামকমল বিম্ববতীর শয্যার পাশ থেকে সরে এলেন। এতগুলি বাঘা বাঘা ডাক্তার কবিরাজ রয়েছেন,
এখানে তার শিশুপনা দেখানোর শোভা পায় না। তিনি ঘর থেকে বেরিয়ে আসছিলেন, এমন সময় বিধুশেখর বললেন, পুত্রমুখ দেখলি না? দক্ষিণ দেশীয় আয়াটির দিকে তাকিয়ে তিনি ইঙ্গিত করলেন। সে রামকমলের কাছে এসে কলকল করে কত কি যেন বলে গেল। তার একটি অক্ষরও বোঝা যায় না। কাঁথার পুটুলির মধ্যে ছোট্ট একটা বাচ্চা, সে এত ছোট্ট যে মানুষের ছানা বলে বোঝাই যায় না। মনে হয় যেন চোখ নেই, নাক নেই, শুধু মাংসের পুতুল। কিন্তু জীবন্ত যে, তাতে কোনো সন্দেহ নেই। তারস্বরে কেঁদে যাচ্ছে, আর খুদে খুদে দুটি হাত নাড়ছে। রামকমল দীর্ঘশ্বাস ফেললেন। এই শিশু তার জননীকে খেতে এসেছে। কোনো প্রয়োজন ছিল না এর আসার। রামকমল তো পুত্রের অভাব বোধ করেননি কখনো। বিম্ববতীর জীবনের বিনিময়ে তিনি কিছুই চান না। আয়াটির হাতে দুটি মুদ্রা গুজে দিয়ে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। 7 দিন জমে মানুষে লড়াই চলল। তারপর বিম্ববতী চোখ মেললেন। প্রথমেই তিনি বললেন, আমি কোথায়? তখন মধ্যাহ্ন। রামকমল সবেমাত্র আহারে বসেছিলেন। খবর পেয়ে তিনি পাত্র ত্যাগ করে উঠে এলেন। বিম্ববতী বারবার একই প্রশ্ন করছেন শুনে রামকমল বললেন, এ তো তোমার ঘর, এ তো তোমার শয্যা। এই দেখো আমি রয়েছি। তুমি জানো তোমার একটি পুত্র সন্তান হয়েছে। বিম্ববতীর চক্ষে ঘোর। তিনি আবার বললেন, হ্যাঁ গো, আমি কি মরে গিয়েছিলুম? রামকমল বললেন, বালাই ষাট, তুমি মরবে কেন? তোমার। বিম্ববতী বললেন, আমার যেন মনে হলো আমি কত দেশ ঘুরে এলুম, কত পাহাড়, নদী, বন, বিরাট বিরাট অন্ধকার সুড়ঙ্গ, তার ওধারে আলো, সেই আলো, সেই আলোর এত জোর যে চোখ ধাঁধিয়ে যায়। হঠাৎ ধর্মড় করে উঠে বসে বিম্ববতী বললেন, আমার ছেলে কই, আমার ছেলে? আয়া কাঁথার পুটুলিটা তুলে দিল বিম্ববতীর কোলে। তিনি চমকে উঠে বললেন, এ কে? এ তো আমার ছেলে না, আমার ছেলে তো অনেক বড়। রামকমল স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বিম্ব, তোমার মনে নাই তুমি প্রয়াতি হয়েছিলে, এই তো তোমার গর্ভের সন্তান। শিশুটি এখন কাঁদছে না, ঘুমিয়ে আছে। বিম্ববতী এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। ক্রমশ তাঁর দৃষ্টি স্বচ্ছ হয়ে এলো। তিনি কয়েক ফোঁটা চোখের জলে ভিজিয়ে দিলেন সন্তানের মুখ। তারপর তার ললাট চুম্বন করলেন। গঙ্গা কোথায়? গঙ্গা? সে কেন আসেনি? আত্মীয় পরিজন দাস দাসীরা ভিড় করে দাঁড়িয়ে আছে দরজার কাছে। রামকমল বললেন, এই কেউ গঙ্গাকে ডাকতো, সে কোথায়? রামকমলের মনে পড়ল গত 2-3 দিন তিনি গঙ্গানারায়ণকে দেখেননি। সে এ ঘরে একবারও আসেনি। রামকমল একটু অনুতপ্ত বোধ করলেন। একজন ভৃত্য এসে খবর দিল, গঙ্গানারায়ণ ফিরিঙ্গি পাঠশালায় পড়তে গেছে। বিম্ববতী উতলা হয়ে বললেন, ওগো, তাকে ডেকে আনো, আমি তাকে এক্ষুনি দেখব। রামকমল হুকুম দিলেন, এই কেউ একজন যা, দৌড়ে গিয়ে তাকে ডেকে আনগে যা। ফিরিঙ্গি পাঠশালা বেশি দূর নয়। লোক ছুটে গেল সেখানে। রামকমল স্ত্রীকে বললেন, তুমি শোও, সে আসছে, এক্ষুনি আসছে। বিম্ববতী বললেন, তোমরা বুঝি ভেবেছিলে আমি মরে গেছি? আমার কি এক মহানিদ্রা পেয়েছিল, তার মধ্যে আমি কত দেশ ঘুরে এলুম। বিম্ববতীর বিধবা বড় জা হেমাঙ্গিনী এগিয়ে এসে বললেন, তোর কি খিদে পেয়েছে? কিছু খাবি? এ কটা দিন তো ওষুধ ছাড়া কিছু পেটে যায়নি। যেন তার কোলের সন্তানকে কেউ কেড়ে নেবে এইভাবে পুটলিটা আঁকড়ে ধরে বিম্ববতী বললেন, আমার একদম খিদে নেই গো, আমি যেন অমৃত খেয়েছি, আমার শরীর মন একেবারে ভরে আছে। অল্পক্ষণের মধ্যেই গঙ্গানারায়ণকে নিয়ে আসা হলো ঘরের মধ্যে। 14 বছরের একটি সুদর্শন কিশোর, তার মুখখানি লাজুক ধরনের। সে বিম্ববতীর পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। বিম্ববতী তাকে আরো কাছে ডাকলেন। তার মাথায় মুখে আদর করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার কাছে বসে থাক। তুইও কি ভেবেছিলি তোর মা মরে গেছে? গঙ্গানারায়ণ মুখ নিচু করে নিঃশব্দ হয়ে রইল। হেমাঙ্গিনী বললেন, ওলো, এখন বেশি কথা কোসনি, একটু বিশ্রাম নে।
চোখ মুখ যা টেনে গেছে, আবার ভিড়মি খেয়ে পড়বি। রামকমলও ভয় পেলেন। প্রদীপের সলতে নিববার আগে একবার দপ করে জ্বলে ওঠে, পটপট শব্দ হয়। বিম্ববতীরও সেই অবস্থা নয় তো? তিনি বললেন, বিম্ব, তুমি এখন শোও, কোবরেজ মশাইকে খবর দিয়েছি, উনি এসে একবার দেখুন। বিম্ববতী বললেন, আর কোনো ভয় নেই গো, কতদিন তোমাদের দেখিনি, কতদিন গঙ্গাকে দেখিনি। আহা, গঙ্গার মুখ শুকিয়ে গেছে। তুই আজ খেয়েছিস তো? কেউ তোকে খাবার দিয়েছিল? গঙ্গানারায়ণ ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমাকে একবার মা বলে ডাকতো, কতদিন তোর মা ডাক শুনিনি। গঙ্গানারায়ণ কাঁপা কাঁপা গলায় বলল, মা, আয়, খাটের উপর উঠে বস। বাবা গঙ্গা, তোর একটি ছোট ভাই হয়েছে, তুই তাকে ভালোবাসবি তো? গঙ্গানারায়ণের ক্ষুদ্র জীবনের কাহিনীটি এই প্রকার। রামকমল সিংহের পৈতৃক ভিটে হুগলি জেলার বক্সা গ্রামে। রামকমলের পিতামহ সেই গ্রাম ছেড়ে ভাগ্যান্বেষণে এসেছিলেন কলকাতায়। কালক্রমে নুনের দেওয়ানি লাভ করে এখানকার অভিজাত সমাজে স্থান করে নেন। পিতামহের অপর দুই ভাই থেকে যান সেই গ্রামেই। এই বংশের কলকাতা শাখাটির যতই উন্নতি হতে থাকে, গ্রামের শাখাটি ততই জীর্ণ হয়ে যায়। রামকমল ওই গ্রামের সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি। একদিন রামকমল হঠাৎ লোকমুখে খবর পান যে বক্সা গ্রামে শ্রী শ্রী রঘুনাথজিউর যে সুবৃহৎ নবরত্নের মন্দির আছে, সেই মন্দিরের চত্বরে এক রমণী তার 1 বছরের শিশুপুত্রকে রাত্রিবেলা ফেলে পালিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু পুরোহিতদের নজরে পড়ে যায়। ধরা পড়ার পর রমণীটি স্বীকার করে যে ক্ষুধার জ্বালাতেই সে উদ্যত হয়েছিল এমন নৃশংস কাজে। পুত্রকে আহার যোগাতে পারে না বলেই সে শ্রী শ্রী রঘুনাথজিউর চরণে পুত্রকে সমর্পণ করে নিজেও উদ্বন্ধনে আত্মহত্যা করা মনস্থ করেছিল। এই কাহিনী মুদ্রিতও হয়েছিল ইংরাজি সংবাদপত্রে। রমণীটি বিধবা। রামকমল জানতে পারেন যে সেই রমণীটি তাঁরই এক সম্পর্কিত ভাইয়ের স্ত্রী। লোকাপবাদের ভয়ে পুত্র সমেত সেই রমণীটিকে আনিয়ে রামকমল ঠাঁই দিলেন তার কলকাতার বাড়িতে। সব বড় মানুষের বাড়িতেই এরকম কিছু দুস্থ আত্মীয় স্বজন আশ্রয় নেয়। জোড়াসাঁকোর এই সিংহবাড়িতে প্রত্যেক বেলা অন্তত 50টি পাত পড়ে। গৃহকর্তা অনেকের নামই জানেন না। তার জননী অতি দানশীলা। কেউ এসে আশ্রয় চাইলে তিনি ফেরান না। জননীর অনুমতি নিয়েই রামকমল বক্সা গ্রামে সেই রমণীকে সন্তান সমেত এনেছিলেন এ বাড়িতে। অনেক দিন এ বাড়িতে কোনো শিশু ছিল না, তাই সকলেই সেই শিশুটিকে কাড়াকাড়ি করে আদর করত। তার মা কিন্তু এ বাড়িতে এসেও খুব স্বচ্ছন্দে মনের সুখে থাকতে পারেনি। অন্যান্য আশ্রিতরা থাকে একতলায়, তাকে স্থান দেওয়া হয়েছিল ওপরে। বিম্ববতী দেখেছেন, প্রায়ই সে বিরলে বসে কাঁদে। তার মন মরা রোগ হয়েছিল, বিশেষ কথা বলতো না, আর বোধহয় সেই রোগের জন্যই সে বেশি দিন বাঁচল না। মাত্র 6 মাস পরেই সে চলে গেল পৃথিবী ছেড়ে। যাবার আগে সে তার ছেলেকে দিয়ে গেল বিম্ববতীর কোলে। সজল চোখে বলে গিয়েছিল, দিদি, তুমি ওকে দেখো। সেই শিশুই গঙ্গানারায়ণ। বিম্ববতীর একই দয়ার শরীর, তার উপর হৃদয় ছিল সন্তান তৃষিত। তিনি ছেলেটিকে আপন করে নিলেন। ছেলেটির দেহে তাঁদের পরিবারের রক্ত আছে একথা নিশ্চিতভাবে জানার পর রামকমল ওই ছেলেটিকে দত্তক নেবার প্রস্তাব দিলেন বিম্ববতীর কাছে। ততদিনে ধরেই নেওয়া হয়েছিল বিম্ববতীর সন্তান হবে না। বিম্ববতী তৎক্ষণাৎ রাজি হলেন। আনুষ্ঠানিকভাবে গঙ্গানারায়ণকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করলেন রামকমল। সে প্রায় 5 বছর আগেকার কথা। বিস্ময়ের কথা এই যে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে গঙ্গানারায়ণের মুখের গড়ন আশ্চর্য সাদৃশ্য দেখা যেতে লাগল রামকমলের সঙ্গে। যেন সে রামকমলেরই ঔরসজাত পুত্র। যে দেখে সেই ওই কথা বলে। লোকে এমন কথাও বলে যে ওই দত্তক নেবার ব্যাপারটা নিছকই ভড়ং। রামকমলের নারী লোলুপতার কথা সর্বজন বিদিত। তিনি নিশ্চয়ই নিজের গ্রামেও একটি উপপত্নী রেখেছিলেন। প্রতি বৎসর পুজোর সময় একবার সেখানে যান তিনি। ওই গঙ্গানারায়ণ সেই উপপত্নীরই সন্তান। তাকে সম্পত্তির উত্তরাধিকারী করার জন্য দত্তক নেওয়া হলো। কেউ কেউ এ রটনা বিশ্বাস করে।
রামকমলের ঘনিষ্ঠতম সুহৃদ বিধুশেখরের কানেও এই রটনা এসে পৌঁছেছে। তিনি শুনে উচ্চহাস্য করে উঠেছিলেন। আর যেই বিশ্বাস করুক, বিধুশেখর কিছুতেই এটা বিশ্বাস করতে পারেন না। বিম্ববতীর ধারণা, শ্রী শ্রী রঘুনাথ জিউই ছেলেটিকে পাঠিয়েছেন তাঁদের কাছে। এমন উপযুক্ত সন্তান মানুষ বহু ভাগ্যে পায়। ছেলেটি ধীর স্থির বুদ্ধিমান, পড়াশোনায় মতি আছে, সংস্কৃত, ফার্সি ও ইংরেজি শিখছে নিয়মিতভাবে। এ ছেলের হাতে যে বিষয় সম্পত্তি রক্ষা পাবে ও বৃদ্ধি পাবে, এ সম্পর্কে নিশ্চিত ছিলেন রামকমল। কয়েকদিন পর বিম্ববতীর সঙ্গে দুই পুত্র বিষয়ে খানিক আলোচনা করলেন রামকমল। তার তখনও আশঙ্কা তার নিজের সন্তানটি শেষ পর্যন্ত বাঁচবে কিনা। এত ক্ষুদ্র মানব শিশু তিনি কখনো দেখেননি। এর সবকিছুই যেন অদ্ভুত। জন্মের পর বেশ কিছুদিন বাচ্চারা অধিকাংশ সময় ঘুমিয়েই কাটায়। নিদারুণ অন্ধকার থেকে এসে এই পৃথিবীর আলো চোখে সইয়ে নিতে যথেষ্ট সময় লাগে। কিন্তু এ তেমন ঘুমোয় না, যখন তখন জাগে আর কান্না জুড়ে দেয়। হাসতেও শিখেছে এরই মধ্যে। মুখের সামনে একটা আঙুল নিয়ে গেলেই হেসে ওঠে খটখটিয়ে। ১.৫-২ মাসের মধ্যে শিশুরা নাকি ভালো করে দেখতেই পায় না, কিন্তু যে কেউ সামনে গেলেই এ দিব্যি তাকিয়ে থাকে তার মুখের দিকে। নিজের সন্তান সম্পর্কে রামকমলের মনোভাব প্রতিদিন বদলে যাচ্ছে। এখন দিনের মধ্যে বহুবার তিনি ছেলের মুখ দেখতে আসেন। প্রথম ২-১ দিন তিনি নতুন শিশুটিকে বেশি মনে স্থান দেননি। বিম্ববতীর সঙ্গে দেখা করতে এসেও ছেলের দিকে তাকাতেন না, যেন বেশি মায়ায় বাঁধা পড়তে চান না। ও যদি চলে যায় তাহলে যেন বিস্মৃতি আসে খুব দ্রুত। গঙ্গানারায়ণ তার বংশধর, তাকে নিয়েই তিনি তৃপ্ত থাকবেন। তারপর একটা একটা দিন যেতে লাগলো, আর তার নিজের সন্তান যেন তাকে টানতে লাগলো চুম্বকের মতন। মাত্র ৭ মাস ১০ দিন গর্ভবাসের পর জন্মেছে যে বাচ্চা, এতখানি জীবনী শক্তি দেখলে, বিশেষত তার খটখটে হাসি শুনলে যেন খানিকটা গা ছমছম করে। আর একটা বিস্ময়বোধও যেন আচ্ছন্ন করে ফেলেছে রামকমলকে। এতদিনে তার এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে তার সন্তান উৎপাদন ক্ষমতা নেই। বিম্ববতী অবশ্য নিজেকে বাঁজা ভাবতেন এতদিন, কিন্তু রামকমল আরও অনেক রমণীর গর্ভে বীর্য নিষেক করেছেন। তারা কেউই তাকে একটিও সন্তান উপহার দিতে পারেনি। যদি কেউ দিত, তাহলে সেই সন্তানকে তিনি নিজের বংশধর হিসেবে স্বীকৃতি না দিলেও তার ভরণ পোষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিতেন। শেষ পর্যন্ত বিম্ববতীর কাছেই সার্থক হলো তার পৌরুষ। এ কথা চিন্তা করলেই রামকমলের সারা শরীরে গুপ্ত খুশির জোয়ার এসে যায়। বিম্ববতীর শরীর এখনো দুর্বল, তবু তিনি পুত্র কোলে নিয়ে অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকেন। রাস্তার দিকের সবকটি জানলা বন্ধ। কাছেই এক জায়গায় চড়কের মেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পথ দিয়ে জনমানুষ হল্লা করতে করতে যায়। গতকাল রাত্রিরে একদল মাতাল এমন গান জুড়েছিল ঋষভ রাগিনীতে, যা আরেকটু হলেই ধোপারা ছুটে আসত দড়ি দাঁড়া নিয়ে। একজন পাহারাওয়ালা মজা দেখছিল সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত রামকমলই তার পাইকদের পাঠিয়ে মাতালগুলোকে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দেন। রামকমল শুতে যাবার আগে এসে দাঁড়ালেন পত্নীর পাশে। চার চক্ষু দৃষ্টি একসঙ্গে নিবদ্ধ হল ঘুমন্ত শিশুটির ওপর। বিম্ববতী বললেন, চোখ দুটো দেখেছ? ঠিক তোমারই মতন হবে। ঠোঁটের কাজটাও তোমার মতন, শুধু কপালের এইটুকু জায়গা আমার সঙ্গে মিল আছে। রামকমল হাসলেন। স্ত্রী লোকেরা এসব কি করে বোঝে কে জানে। শিশুর মুখ চোখ কিছুই তো এখনো চেনা যায় না। তুমি কেমন আছো বিম্ব? বিম্ববতীর ঠোঁটে গাঢ় পরিতৃপ্তির হাসির আভাস পাওয়া গেল। তিনি বললেন, আমি ভালো আছি। তুমি তোমার শরীরের যত্ন নিও গো, আমি কিছু দেখতে পারি না। আমার জন্য চিন্তা করো না, মা রয়েছেন, বড় বৌঠান রয়েছেন। গঙ্গা শুয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে তো? দেখলুম তো শুয়ে আছে। তোমার কাছে আসেনি? এ বেলা আসেনি গো, একবার খবর নিয়ে শুনলুম পড়াশুনো করছে। ও কি তোমার ঘরে বেশি আসে না? লজ্জা পায় বোধ হয়। আমাকে এমনভাবে শুয়ে থাকতে তো কখনো দেখেনি। বহু বছরের মধ্যে আমার কোনো রোগ ভোগ হয়নি। নতুন ভাই বোন জন্মালে ছেলে মেয়েদের এরকম একটু অভিমান হয়ই। কুসুম কুমারী যেবারে জন্মালো,
আমার তখন 9 বছর বয়স। আমি ভাবতুম মা বুঝি আমা অপেক্ষা কুসুম কুমারীকেই বেশি ভালোবাসেন। কুসুমের তখন কত আদর। গঙ্গার তো আর 9 বছর বয়স নয়, সে বড় হয়েছে, সে বুঝবে। কিন্তু বিম্ব, তুমি কি দুজনকে সমান ভালোবাসতে পারবে? কেন পারবো না? গঙ্গাকে পেটি ধরেনি বটে, কিন্তু সে কি কিছু কম? বিধু আমার মনের মধ্যে একটা কথা ঢুকিয়ে দিয়েছে। দত্তক নেবার পর নিজের সন্তান জন্মালে সে বংশে না গিয়ে একটা বড় রকম বিরোধ বাঁধে। আদালতে সে এমন অনেক দেখেছে। গঙ্গা অতি ভালো ছেলে, সে কখনো তার ছোট ভাইয়ের সঙ্গে বিবাদ করবে না। গঙ্গা না হয় নাই করলো, কিন্তু তোমার এ ছেলে যদি বড় হয়ে গঙ্গাকে সহ্য করতে না পারে? বিম্ববতী আহত হয়ে বললেন, তুমি আগে থেকেই এরকম গাইছো কেন? ওসব কিছু হবে না। আমি বলছি দেখো, ওদের দুই ভাইয়ের মধ্যে কখনো অসৈরণ হবে না। রামকমল বললেন, না হয়তো মঙ্গল, আমার বিষয় সম্পত্তি যথেষ্ট আছে। আমি ওদের মধ্যে সমান ভাগ করে দিয়ে যাব, লিখিত পরিতভাবে, আগে থেকেই। তাতেও ওরা যা পাবে। কথাটা বলতে বলতেই রামকমলের মনের মধ্যে একটা খটকা লাগলো। সমান? তার নিজের রক্ত বইছে এই ছেলের শরীরে, সে গঙ্গানারায়ণের সমান পাবে? বড় হয়ে যখন সে সব জানবে, তখন বাপ মায়ের ওপর তার অভিমান জন্মাবে না? রামকমল শব্দ করে হাসলেন। কি হলো? আমি নিজেই এর মধ্যে ভাবতে শুরু করছি ওদের সমান সমান সম্পত্তি দেওয়া হবে কিনা। আমার রক্ত বইছে এর শরীরে, রক্তে এত টান যে আমিও দুর্বল হয়ে পড়ছি। আমি যতদিন বেঁচে থাকবো, আমি দুজনকেই সমান করে দেখব। ভালো, তুমি মা হয়ে যদি পারো, আমিই বা তাহলে পারবো না কেন? আরও কয়েকদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন বিম্ববতী। বাড়িতে এতদিন ডাক্তার কবিরাজের আনাগোনা লেগেই ছিল। তারা কেউই বিশ্বাস করতে পারেননি যে শেষ পর্যন্ত জননী ও সন্তান দুজনেই বেঁচে থাকবে। এটা রীতিমতন একটা বিস্ময়ের ব্যাপারই বটে। রামকমলের মা সৌদামিনী ইতিমধ্যে বহু পুজো আচ্চা, ব্রাহ্মণ বিদায় ও কাঙালি ভোজন করিয়েছেন এই শিশুর মঙ্গল কামনায়। কুলপুরোহিত এসে জাতকের জন্মলগ্নে রাশি নক্ষত্র বিচার করে কোষ্ঠী রচনা করে দিলেন। তিনি ঘোষণা করলেন, এ শিশুর যশোভাগ্য সাংঘাতিক। একদিন সারা দেশ এরই জন্য এই বংশের সুনাম গাইবে। বিম্ববতী রত্নপ্রসবিনী। শিশুর নাম রাখা হল নবীন কুমার। 21 দিনের দিন বিম্ববতী নবীন কুমারকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে এলেন। তারপর শিশু ঘুরতে লাগলো এ কোল থেকে ও কোলে। সন্ধেবেলা বৈঠকখানা ঘর থেকে ওপরে এসে রামকমল দেখলেন বারান্দায় বিম্ববতী আসন পিঁড়ি হয়ে বসে স্তন্য পান করাচ্ছেন নবীন কুমারকে, আর গঙ্গানারায়ণ বসে আছে মায়ের পিঠে গাল ঠেকিয়ে। রামকমল মুগ্ধ হয়ে গিয়ে ভাবলেন, অহ, কি সুন্দর দৃশ্য। তিনি তখনই আবার নিচে নেমে এসে দিবাকরকে নির্দেশ দিলেন জুড়ি গাড়ি বার করবার জন্য। আজ তার মনে খুব আনন্দ। অনেক দিন পর আজ তিনি যানবাজারে কমলা সুন্দরীর বাড়িতে যাবেন।